নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং কলকাতা, সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি অভিক। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, যারে কুলতলির বাম নেতা মান্নান খান। ঘটনার পর মান্নানের মাছের ভেড়িতে আশ্রয় নিয়েছিল সাদ্দাম, আর বুধবার রাতেই ভেড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে সাদ্দাম এবং মান্নানকে। সাদ্দাম মান্নানকে গ্রেফতার করলো কুলতলি থানার পুলিশ। সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত সোমবার থেকে সাদ্দামের বাড়িতে অভিযান চালাচ্ছিল পুলিশ এবং পুলিশের ওপর আক্রমণের অভিযোগ ছিল সাদ্দামের বিরুদ্ধে। পুলিশকে আক্রমণের ঘটনায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইরুলও, যদিও তাঁকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বলে খবর। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় দুই ভাই। আর এই সাদ্দামের ঘরের নিচেই সুরঙ্গের হদিশ পাওয়া গিয়েছিল, সুরঙ্গ দিয়েই পালিয়ে গিয়েছিল সাদ্দাম, এমনটা কিন্তু মনে করা হচ্ছিল। সেক্ষেত্রে বুধবার রাতের বেলাতেই সাদ্দামকে গ্রেফতার করলো। এখনো পর্যন্ত অধরা রয়েছে তার ভাই এবং সিপিএম নেতা মান্নান খান। তারই মাছের ভেড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল এই সাদ্দাম সর্দার। নকল সোনার কারবারির সঙ্গে যুক্ত ছিল সাদ্দাম সর্দার, তারই খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, তাকে গ্রেফতার করা সম্ভব হলো। একদমই তাই, মূল পাণ্ডা সাদ্দামকে এবার গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্যদিকে মান্নান খান, সিপিআইএম নেতা মান্নান খানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, কারণ এই মান্নানের বাড়িতে, মান্নানের মাছের ভেড়িতে আশ্রয় নিয়েছিল এই সাদ্দাম এবং তার ভাই সাইরুলকে এখনো পর্যন্ত ধরা যায়নি। এখনো পর্যন্ত সাইরুলের জন্য তল্লাশি চলছে। পুলিশের পক্ষ থেকে সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতের বেলাতেই এই ঘটনা ঘটেছে। বুধবার রাতের বেলাতেই সেখানেই এই মাছের ভেড়িতে অভিযান চালায় পুলিশ এবং চারিদিক থেকে ঘিরে ফেলা হয় মাছের ভেড়িটিকে। সেই সময় ভেতরে ঘুমোচ্ছিল সাদ্দাম, যেমনটা জানা যাচ্ছে, এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে, কিন্তু হাতে নাতে ধরে ফেলে পুলিশ তাকে। গ্রেফতার করা হয়েছে সাদ্দামকে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিপিএম নেতা মান্নান খান, তার মাছের ভেড়িতে কি করছিল সাদ্দাম? তাকে কি সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল? সিপিএম নেতা কি তাকে আশ্রয় দিয়েছিল? কিন্তু কেন আশ্রয় দিল, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে। একদমই তাই, এবং এই অভিযোগকে সামনে রেখে এবার মান্নান খানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দাম সর্দারের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে। কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, যে নকল সোনার কারবারির সঙ্গে যুক্ত ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সিপিআইএম নেতা মান্নান খান, তার মাছের ভেড়িতে গিয়েই আশ্রয় নিয়েছিল এই সাদ্দাম সর্দার এবং সেই মাছের ভেড়িতে গিয়েই অভিযান চালিয়েছিল পুলিশ। সাদ্দাম সর্দারকে যেমন গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা মান্নান খানকেও। তবে এই সাদ্দাম সর্দার, তার ভাই, সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছে। বিভিন্ন জায়গায় সাদ্দাম সর্দারের ছবি দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে এবং সেক্ষেত্রে পুলিশ অনুমান করছিল যে এই কুলতলি ছেড়ে কিন্তু সে কোনোভাবেই বাইরে যেতে পারেনি। সেই কারণেই এই কুলতলিতেই তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ এবং গতকাল মধ্যরাতেই গোপন সূত্রে খবর পায় পুলিশ যেই মাছের ভেড়িতে রয়েছে সাদ্দাম, তারপরেই সেখানে অভিযান চালায়। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো, কুলতলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয় গোপাল। প্রিয় গোপাল, গতকাল মধ্যরাতেই কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, তাকে গ্রেফতার করা হলো। পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কি আপডেট রয়েছে? ওই মাছের ভেড়িতে গিয়ে কি করছিল সাদ্দাম? একদমই, দেখো, তোমাকে প্রথমে যেটা বলে রাখি যে সাদ্দাম ওই কিন্তু মাছের ভেড়ি থেকে তার পরিবার এবং তার যে ছাব্বিশ জন যাদের সঙ্গে এফআইআর দেওয়া রয়েছিল তাদেরকে কিন্তু ফোন করে এবং বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল টিম, সেই টিম কিন্তু সেই ফোনের সূত্র ধরেই ওই জায়গায় যে চুবড়িঝাড়ার যে বাণিজ্যল এলাকা, সেই বাণিজ্যল এলাকায় কিন্তু ট্রেস করে এবং সেখানেই একটি মাছের ভেড়ি থাকে এবং সেই মাছের ভেড়ি যে আলাঘর, সেই আলাঘরের পাশ থেকে কিন্তু পুলিশ আধিকারিকরা দেখতে পায় যে কয়েকটি জলের বোতল আছে এবং সেই আলাঘরের মধ্যে কিন্তু সোলার যে চার্জার লাইট ছিল। কিন্তু গতকাল রাতে কিন্তু বারুইপুর পুলিশ জেলার যে স্পেশাল টিম, সেই স্পেশাল টিম কিন্তু সেই আলাঘর ঘিরে ফেলে এবং আলাঘর ঘিরে ফেলে সেখান থেকে অভিযান চালিয়ে কিন্তু সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে এবং তার কিছুটা দূরেই ওই একই ফিশারিতে আলাঘরে ছিলেন সিপিএম নেতা মান্নান খান, যে যার এই ফিশারি এবং যে সাদ্দামকে ওই জায়গায় গতকাল রাতে গ্রেপ্তার করে। এই মাছের ভেড়ির যেমন এই সিপিএম নেতা মান্নান খানের, সিপিএম নেতা মান্নান খান, তিনি কি তাহলে এই সাদ্দামকে সেখানে আশ্রয় দিয়েছিল?
একদমই পুলিশের সূত্রে যেটা খবর যে একদমই সেই যে মান্নান খান, সেই মান্নান খানই কিন্তু সাদ্দামকে তার নিজের ভেড়িতে আলাঘরে তার থাকার ব্যবস্থা করেছিল এবং তার যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে সমস্ত বন্দোবস্ত কিন্তু এই কেন মান্নান কেন খানই এই করে ব্যবস্থা দিয়েছিল, করলেন এমনটাই পুলিশ সিপিএম মারফত নেতা? আমরা খবর পেয়েছি ইতিমধ্যে কিন্তু একদমই যেটা কুলতলির বিধায়ক যেটা জানাচ্ছেন গণেশ মণ্ডল, যে এই যে সাদ্দামের সঙ্গে কিন্তু সিপিএম এর যোগসূত্র ছিল, সেই জন্য সোমবার থেকে কিন্তু পালিয়েই প্রথমে এই ভেরির আলাগড়ে গা ঢাকা যায়, এমনটাই কুলতলি বিধায়কের অনুমান। সেই ক্ষেত্রে কি এই যে নকল সোনার কারবারি চলতো এবং সাদ্দাম সর্দার সেই এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, কোনোভাবে এই যে কারবার, সেই কারবারের সঙ্গে কি মান্নান খান সেও যুক্ত ছিল? দেখো সেটা এখনো কিন্তু জানা যায়নি পুলিশ সূত্রে, তবে পুলিশ তদন্ত করছে এবং কিন্তু পুলিশ মান্নান খানের উপরে সন্দেহ করছে যে এই নকল সোনা পাচারকারীতে মান্নান খান যুক্ত ছিল কিনা, সেটা পুলিশ প্রিয় গোপাল, শেষ বিষয়ে তোমার কাছে জানতে চাইবো যে এতদিন আমরা দেখছিলাম যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা, সিপিএম এর তরফ থেকেও কিন্তু বলা হচ্ছিল যে শাসক দলের মদতেই এই ঘটনা ঘটেছে এবং পুলিশই সাদ্দাম সর্দারকে পালিয়ে যেতে মদত দিয়েছে। সেক্ষেত্রে সিপিএম এর নেতা মান্নান খানের বাড়ি থেকেই মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সাদ্দামকে। শাসক দল তৃণমূল তারা কি বলছে? কোনো প্রতিক্রিয়া? একদমই কুলতলির যে বিধায়ক আছেন গণেশ চন্দ্র মণ্ডল, তিনি যেটা বলছেন যে তৃণমূলের সঙ্গে কিন্তু কোনোদিনই যোগসাজশ ছিল না এই সাদ্দাম সর্দারের সঙ্গে, কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে যে সিপিএম এর একটা বড় যোগসাজশ ছিল। সাদ্দাম সর্দার আগে থেকেই কিন্তু সিপিএম করতো, কিন্তু এখনো সিপিএম করে, এমনটাই জানাচ্ছে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। ইতিমধ্যেই কিন্তু যে সিপিএম নেতা মাছের ভেড়ি থেকে যখন সাদ্দাম সর্দারকে পাওয়া যায়, এখন সেই জায়গাটা পরিষ্কার যে সাদ্দাম এই সিপিআইএম সঙ্গে যুক্ত ছিল এবং এই মান্নান খানও কিন্তু এই সাদ্দামের সঙ্গে যুক্ত ছিল, এমনটাই পুলিশের অনুমান। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল মুখোপাধ্যায় এতক্ষণ সরাসরি কুলতলি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই মুহূর্তের ব্রেকিং খবর দিচ্ছে আপনাদেরকে কুলতলি কাণ্ডে, সেখানেই নকল সোনার কারবারি চলতে এবং সেই ক্ষেত্রে এই ঘটনার মূল পান্ডা সাদ্দাম সর্দার, অবশেষে তাকে পুলিশ গ্রেফতার করলো। একদমই তাই। এবং সম্প্রতি যে প্রতারণার কাণ্ড চোখে আসে এবং এই প্রতারণা কাণ্ডের পর থেকেই কিন্তু এবার সাদ্দামের খোঁজ চলছিল এবং তারপরেই তার ডেরায় পৌঁছে যায় পুলিশ এবং একটি সুড়ঙ্গের হদিশ পাওয়া যায়। আর এইবার সুড়ঙ্গ কাণ্ডে টানার দুদিন পর সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করলো পুলিশ এবং সেই সঙ্গে সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও সাদ্দামের ভাই সাইরুলের খোঁজ এখনো চলছে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং, সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে মান্নান খান যার মাছের ভেড়ির আলাঘরে আশ্রয় নিয়েছিল এই সাদ্দাম, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভোটে পরপর ধাক্কা, বাংলার মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। কেন ব্যর্থতা, কোথায় বা গলদ? আর এই বিষয় নিয়েই চুলচেরা বিশ্লেষণে নেমেছে বিজেপি। যদিও পরাজয়ের দায় এড়িয়ে আপাতত হিন্দু ভোটকেই টার্গেট করছেন শুভেন্দু অধিকারী। তাই এরাজ্যে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি শুভেন্দুর। পিছনের দরজা দিয়ে নবান্নর ক্ষমতায় আসতে চাই না, বার্তা বিরোধী দলনেতার। লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবে। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নিট ফলাফলও শূন্য। ভোটে পরপর ধাক্কা, কোথায় কমতে কোথায় গলদ। ব্যর্থতার ময়নাতদন্ত করতে হাই ভোল্টেজ বৈঠক বিজেপির। হারের দায়িত্ব নিলেন না। বিরোধী দলনেতার মুখে নেই কোনো আত্মসমালোচনা। বিরোধী দলনেতার আস্তিনে শুধুই হিন্দুত্বের তাস। জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। বৈঠকে বিজেপির ব্যর্থতার কাঁটা ছেঁড়া কি আদৌ হলো? শুভেন্দু অধিকারীর মুখে শুধুই হিন্দুত্বের কথায় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে হিন্দুত্বকে হাতিয়ার করেই বাংলা দখলের স্বপ্ন দেখছেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই শুভেন্দুর সাফাই, হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। We don't want 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে
ক্ষমতায় আসতে চাই আমরা। দলের ভিত যে নড়বড়ে তা লোকসভা বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যে চুলচেরা বিশ্লেষণ করতে বৈঠকে বসল বিজেপি তার নির্যাস কি? আগামী দিনে বিজেপির নীতি কি হবে? শাসক দলকে পর্যদস্তু করতে কোন পথেই বা এগোবে বিজেপি নেতৃত্ব? হারের সিরিজের পর জয় ফিরতে কি স্ট্র্যাটেজি নেবে দল? সেসবের কোনো রূপরেখা শোনা গেল না শুভেন্দুর গলায়। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। শুভেন্দুর বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক, সমালোচনা বিরোধী মহলে। বিজেপি কর্মীরা জানে বিজেপির আজকে এই অবস্থাগুলো দায়ী এক এবং একমাত্র শুভেন্দু অধিকারীর এই হারাকিরি নেতৃত্ব। শুধু তাই না, ওর সারা জীবনের স্বপ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া। বিজেপি নয়, বিজেপির জায়গায় এজেপি, সিজেপি, বিজেপি যে পার্টি থাকবে ও দরকার পড়ে সে পার্টি করবে। বিজেপিকে ভালোবেসে বিজেপি করতে থাকে। ওর নিজের জীবনের স্বপ্ন চরিতার্থ করার জন্য কোনো পার্টি একটা ব্যাকসাইড দরকার ছিল, সেটাকে বিজেপি হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, উপদ্রুত অঞ্চল ঘোষণা করবে কে? উপদ্রুত অঞ্চল তো ঘোষণা করবে বিরোধী দলের লোকেরা নয়, পার্লামেন্টের যে সরকারি দল আছে তারা করবে। কেন 10 বছরে করেননি? বারবার 355, 356 কথা আপনারা বলেছেন, 355 কথা বলেছেন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খারাপ, এই কথাটা আপনি না বললেও চলবে, সারা বাংলার মানুষ জানেন। কিন্তু 10 বছর ধরে আপনারা এই বিষয়টাকে শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি করেছেন। অন্যদিকে বঙ্গ বিজেপির হাই ভোল্টেজ বৈঠকের আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ। ব্যর্থদের না পছন্দ স্পষ্ট করলেন সৌমিত্র। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। লোকসভা ভোটের আগে বারবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় জোর কদমে প্রচার চালিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডাও। প্রার্থী বাছাই থেকে ভোটের রণকৌশল সবকিছুর নেপথ্যেই ছিলেন বিরোধী দলনেতা। তারপরেও কি ভোট পরাজয়ের দায় শুভেন্দুর ওপর বর্তায় না? সেই প্রশ্ন উঠছে দলের অন্দরেই। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। নরেন্দ্র মোদীর স্লোগান মানছেন না শুভেন্দু। সবকা সাথ সবকা বিকাশ বদলের ডাক বিরোধী দলনেতার। সংখ্যালঘু মোর্চার দরকার নেই। ভোটে ভরাডুবির পর বিজেপির বৈঠকে চাঞ্চল্যকর ফর্মুলা শুভেন্দুর মুখে। বেফাস মন্তব্যের 1 ঘন্টার মধ্যেই কার্যত ইউটার্ন শুভেন্দুর। বিরোধী দলনেতার বেফাস মন্তব্যের দায় নিতে নারাজ দলও। মোদী সরকারের অন্যতম বড় স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। সরকারি প্রকল্প, পরিষেবা, উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দিতে এই স্লোগানকেই হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার, যা বিজেপিরও ভোট প্রচারের হাতিয়ার। आज सबका साथ सबका विकास की भावना जीती है। आज विकसित भारत के आह्वान की जीत हुई है। খোদ মোদীর এই স্লোগানের বিরোধিতা করে শুভেন্দুর বেফাঁস মন্তব্য। দলের নেতৃত্বের সামনেই প্রধানমন্ত্রীর স্লোগানকে বদলে দেওয়ার ডাক বিরোধী দলনেতার। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो। जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। মেরুকরণে ভোট অঙ্ক বাংলায় মেলাতে পারেনি বিজেপি। ব্যর্থতার চুল চেরা বিশ্লেষণে হাই ভোল্টেজ বৈঠকে বসেছিল বিজেপি। এরই মধ্যে শুভেন্দুর এই তোলপাড় করা মন্তব্য, এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। আমরা যেটা বারবার বলি যে বিজেপি শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে এবং তাদের সমাজ কল্যাণ কাজ করার জন্য কোনো নৈতিক দায়বদ্ধতা তাদের নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে শুধু বিজেপির প্রধানমন্ত্রী
তাই আজকে প্রকাশ্যে তারা বলেই ফেললো যে যারা বিজেপিকে ভোট দেবে শুধু তাদের জন্য তারা কাজ করবে। বিজেপি কেন, বিজেপির যারা পশ্চিমবঙ্গের লোকেরাও রয়েছে, যে বঙ্গ বিজেপি বলে কিছু নেই, টিকি বাধা আছে দিল্লি বিজেপির কাছে। তো রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন, অনেক কথা বলছেন, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। এবং বিজেপি পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষ থেকে উঠে যেতে চলেছে। তাই এই আর্তনাদ আমরাও শুনছি, আপনারাও শুনছেন। বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড়, বিতর্কের ঝড়, দলের অন্দরে শোরগোল। এরপর 1 ঘন্টার মধ্যেই ভোল বদল শুভেন্দুর, কার্যত ইউটার্ন বিরোধী দলনেতার। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন শুভেন্দু অধিকারী। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। আসলেও বিজেপির সহায়তা করবার জন্য নেতা হয়নি, ও সহায়তা করবার জন্য নিজেকে সহায়তা করবার জন্য, যাতে নিজের অস্তিত্ব আত্মা, যে মুখ্যমন্ত্রী পদের দিকে বছরের পর বছর ধরে জুলি জুলি চোখে তাকিয়ে রয়েছে, সেই অস্তিত্ব আত্মার তৃপ্তি মেটানোর জন্য বিজেপিতে এসেছিল। ওর বিজেপি কর্মীদের প্রতি না কোনো সেন্টিমেন্ট আছে, ওর না রাজনৈতিক আদর্শের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, ও শুধু নিজের প্রতি দায়বদ্ধ। স্লোগান বিতর্কের দায় নিচ্ছে না বিজেপি। শুভেন্দুর বক্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দলেরও। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ, বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। উপর মহলের চাপ নাকি একেবারে শীর্ষ নেতৃত্বের বার্তা? কি কারণে বেফাস মন্তব্যের 1 ঘন্টা পরেই সাফাই বিরোধী দলনেতার? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।